আমি যখন এই সাবজেক্টটা নিয়ে পড়তেছিলাম তো মানুষ জানতোই না কি পড়তেছে। আমাদের যে এই প্রফেশনটা আসলে এখনো পর্যন্ত কিন্তু বাঁকা চোখে দেখে যে একটা ছেলে ও কুক করবে, বেক করবে, এই জিনিসটা আসলে ওরকম করে দেখতে পারে। I don't think that's a work. You need business end of the day. Otherwise, আপনি হতাশ হবেন, আপনি আউট অফ দ্য বাউন্ডারি হয়ে যাবেন। আপনি বলবেন যে শেভ ইন্ডাস্ট্রিতে কিছু নাই। আমরা 3 বেলায় খাই দিয়েছে, তারপরে আমরা অসুস্থতা বেশি ফেস করি। আমরা হসপিটালে যাই, আমাদের শরীর ভালো না, আমরা বাটি খাটো, শরীরের স্ট্রাকচারটা তেমন সুন্দর না বিদেশিদের মতো, অথচ আমরা খাই বেশি। আমরা যেগুলা খাই এগুলাতে কিছু নাই। তখন পাত্রী খুঁজতে যে আবার একটা অনেক বড় ঝামেলা হয়েছে। যেমন ছেলে কি করে, ছেলে তো বাবুর্চি, তুমি কিছু পারবা না, তুমি কিছু করতে পারবা না, এই প্রফেশন দিয়ে কিছু হবে না। তো এই জিনিসগুলো আমার একটা ব্যাক ফায়ার হিসেবে কাজ করছে। মানুষ ডক্টর হয়, মানুষ ইঞ্জিনিয়ার হয়, এটা স্বপ্ন থাকে। আমার স্বপ্ন ছিল আমি একজন শেফ হব। আমি এই জায়গায় পৌঁছাইতে পারছি ওই ব্যাক ফায়ার গুলার কারণে। সবচেয়ে বড় একটা ব্যাপার ছিল আমার ফ্যামিলি ওই জায়গায় সামনে ছিল, তো আমার ছেলে ছিল ওই জায়গায়। তো আমার মনে হয়েছে যে না, আমি আমার ছেলের জন্য কিছু করতে পারছি। আজকের এপিসোডে আমরা কথা বলবো এমন একজন তরুণের সাথে, যিনি বাংলাদেশের চ্যালেঞ্জিং এই পরিবেশে সাম্প্রতিক এক কুকিং কম্পিটিশনে প্রথম পুরস্কার বিজয় লাভ করে একটা বড় অ্যামাউন্টের ফিগার অর্জন করেছেন। সো আজ থেকে জানবো তার এই যাত্রাটা। আমার সাথে রয়েছেন আমার নাম মোহাম্মদ গোলাম রব্বি। আমি প্লেটিং কম্পিটিশনের চ্যাম্পিয়ন। রব্বি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। শেফ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমি আপনার থেকে জানার চেষ্টা করব আপনি এই বাংলাদেশের কঠিন পরিবেশে কিভাবে নিজেকে গড়ে তুলেছেন। আসলে আমার অনেকগুলা কিউরিসিটি আছে আপনার থেকে জানার জন্য, আমার অডিয়েন্সের অবভিয়াসলি অনেকগুলা কিউরিসিটি থাকবে। সো আমরা আপনাকে একটু বিরক্ত করব, একে একে সবকিছু আপনার থেকে নেয়ার চেষ্টা করব, যাতে বাংলাদেশি ইয়াং স্টাররা এগিয়ে আসতে পারে আর একটু আপনার থেকে অনুপ্রেরণা পেয়ে। সো বাংলাদেশে মূলত শেফ হওয়ার স্বপ্নটা তো আহ কঠিন এক প্রকার, যেহেতু সোশ্যাল অ্যাওয়ারনেসটা খুবই কম। আপনার স্বপ্নটা কিভাবে শুরু হলো? আসলে স্বপ্নটা শুরু হয়েছে আজ থেকে 10-15 বছর আগে। আমার ছোটবেলাতে আমার একটা ইনসিডেন্ট হয়। আমার মা মারা যায় অনেক ছোটবেলাতে। তো দেখা যায় যে মা মারা যাওয়ার কারণে দেখা যায় যে মানে মায়ের রান্নাটা আমি খুব মিস করতাম। তো দেখা যায় যে ওইটা আমি মানে কারো রান্নাটা ওইরকম করে মানে এনজয় করতে পারতাম না, যেটা আমি আমার আম্মার রান্নাটা এনজয় করতাম। সো ওই জায়গা থেকে আস্তে আস্তে নিজে নিজে বাসায় কুকিং করা, বাসায় মানে প্র্যাকটিস করা। তো ওই জায়গা থেকেই একটা পর্যায়ে যখন এসএসসি এইচএসসি কমপ্লিট করি, আমি একটা প্রত্যন্ত অঞ্চলে না বলতে শহরেই, বরিশাল শহরে এক ছেলে। তো যখন এসএসসি এইচএসসি কমপ্লিট করি তখন আসলে আমি এই ব্যাপারগুলো জানতাম না যে এই মানে কুলিনারি ইন্ডাস্ট্রিতে পড়াশোনা করা যায়, এটা আমি জানতাম না। তো আমার এক বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, তার নাম এনামুল হক খান, উনি আমার বড় ভাই। তো উনি ইউএসএ তে থাকে। তো ওই সুবাদে উনি মানে প্রায় আমাকে বলতো, তুই যেহেতু কুকিং এ ভালো, তুই যেহেতু এটা পছন্দ করিস, তুই গতানুগতিক পড়াশোনাটা না কইরা দেখ, মানে কোন ইনস্টিটিউটে ভর্তি হ বা তুই খোঁজ লাগা যেখানে এইসব মানে ব্যাপারে পড়াশোনা করানো হয়। তো তখন আমি এনএসটিটিআই এর একটা মানে খবর পাই। আমাদের তখন সরকারি এই একটা প্রতিষ্ঠানই আছে বাংলাদেশে, আপনি তো জানেন। তো ওরা হচ্ছে গিয়া হোটেল এন্ড ট্যুরিজমের উপরে ট্রেনিং করে। তো ওদের ওই জায়গা থেকে আমি হচ্ছে গিয়া প্রফেশনাল শেফ কোর্সটা কমপ্লিট করি এবং বিভিন্ন শর্ট কোর্স গুলো আমি কমপ্লিট করি হোটেল রিলেটেড, লাইক ফ্রন্ট ডেস্ক সার্ভিস এইগুলোর ব্যাপারে। তো ওই জায়গা থেকেই শুরু, ওইটাই আমার রাস্তা শুরু হয় মানে এই ওকে। ইন্ডাস্ট্রিতে আসার আসলে। আচ্ছা, আহ, আমরা নর্মালি স্টুডেন্টদের থেকে শুনি বাংলাদেশে অনেক ধরনের চ্যালেঞ্জ রয়েছে। সামাজিক চ্যালেঞ্জ, সামাজিক চ্যালেঞ্জ যেটা আমি নিজেও ফেস করেছিলাম আসলে। আমি আরো চট্টগ্রামের ছেলে, সো উই হ্যাভ ডিফারেন্ট পার্সপেক্টিভস ভিউ। উই ডোন্ট লাইক জব এট অল। সবসময় বিজনেস ফোকাস থাকে সবাই। জব তো পছন্দ করে না, হোটেল বলতে অন্য লেভেল করে নেয় আরো। সো এরকম চ্যালেঞ্জ গুলা ফেস করা সবাই ফেস করেছে। তো বাংলাদেশের এই কঠিন সময়টাতে আপনি শেফ হয়ে ওঠার পিছনে কি কি চ্যালেঞ্জ গুলা ফেস করেছেন? পড়াশোনার ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, বা অন্যান্য কোনো চ্যালেঞ্জ থাকলে একটু শেয়ার করবেন। চ্যালেঞ্জ তো এটা মানে অনেক বড় চ্যালেঞ্জ আমি ফেস করছি। তার ভিতরে সবচেয়ে বড় ব্যাপার ছিল আমি যখন এই এই সাবজেক্টটা নিয়ে পড়তেছিলাম, তো মানুষ যিনি মানে চিনতই না আসলে আমি কি পড়তেছি বা জানতোই না কি পড়তেছি। এইটা আর হচ্ছে গিয়া আমাদের সামাজিক ব্যাপারে আমরা সামাজিক মানে জায়গা থেকে যখন দেখি
আমাদের যে এই প্রফেশনটা আসলে এখনো পর্যন্ত কিন্তু এটা মানে একটু ও আর চোখে দেখে, মানে একটু বাঁকা চোখে দেখে যে একটা ছেলে শেফ, একটা ছেলে ও কুক করবে, বেক করবে, এই জিনিসটা আসলে ওরকম করে দেখতে পারে। তা আমি যেটা বলবো সেটা হচ্ছে গিয়া যে আমাদের মানে চ্যালেঞ্জিং এর পুরা সময়টাই আমি আমার ভাইয়াকে আমি পাইছি তার আমার পাশে সব সময়। কিন্তু আমি মানে ছোটবেলা থেকে শুরু করে শুরু এই প্রফেশন শুরু করা থেকে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ফেস করছি, সামাজিক এবং হচ্ছে গিয়ে আমার মানে পুরা পরিবারের তরফ থেকে। আমার পরিবার হচ্ছে গিয়ে মানে বেশিরভাগ লোকজনই সরকারি জব করে, বেশিরভাগ লোকজন। আর আমাদের মানে দক্ষিণাঞ্চলের মানে কিছু মানে একটা ছেলে হলেই ওরা চিন্তা করে যে না, ও কোনো একটা সময় গভর্নমেন্ট এমপ্লয়ি হবে, ঠিক আছে, ইঞ্জিনিয়ার হবে, ডক্টর হবে। মানে শেফ যে একটা প্রফেশন, এই সম্পর্কে তাদের কোনো অ্যাওয়ারনেসই নাই। তো এই ক্ষেত্রে আমি পুরা বলতে গেলে সমাজে মানে আমার যে পরিবারের আউট অফ দ্য বক্স যে আমি একটা প্রফেশন চুজ করছি। সো এই ক্ষেত্রে তো বুঝতে পারতেছেন আমাদের বাঙালি পরিবার মানে এটা It's সহজে to be নিতে চায় না। চ্যালেঞ্জিং অ্যাকচুয়ালি, সোশ্যাল সোশ্যাল কমেন্টস গুলা নেয়া মানুষজন, এক্স্যাক্টলি। ইভেন মেয়েরা মেয়েরা আরো বেশি ফেস করে আসলে। এটা আরো ডিফিকাল্ট হয়ে যায়। আমরা ছেলেরা তো একটু আহ সবটাই চলে আসি, কভার আপ করে চলে আসি, মেয়েরা আরো বেশি চ্যালেঞ্জ ফেস করে এক্ষেত্রে। আচ্ছা, আহ, এমন কোন স্পেসিফিক কোনো কি পয়েন্ট আছে যে পয়েন্টে বেশি প্যারা দিয়েছে যে আপনাকে, যে এই চ্যালেঞ্জটা সব সময় আপনাকে ফেস করতে হয়েছে, আপনি মানে সব সময় কভার করার যতই চেষ্টা করেন এটাতে আপনাকে কামব্যাক করতে হয়েছে, এরকম কোনো ছোট করে কোনো স্পেসিফিক পয়েন্ট আছে কিনা? হ্যাঁ, আমার এরকম মানে অনেক বড় একটা চ্যালেঞ্জ আমি ফেস করছি। আমি যখন মানে বিদেশে যখন গিয়েছি তখন আমার মানে একটা জিনিস আমি খেয়াল করলাম যে আমাদের বাংলাদেশে যেরকম মানে আমি পরিবেশটা পাইছি কাজের, মানে এটা টোটালি ডিফারেন্ট। যেমন হচ্ছে কি আমাদের বাংলাদেশে কাজ করার পর্যায়ে মানে যে সময় আমি শুরু করছি সে সময় অনেকেই আমাকে মানে সম্পূর্ণভাবে দেখাতে চায় না কোনো জিনিসটাই। মানে আমি জানি না কিসের জন্য, বাট মানে এই জিনিসটা আমার কাছে অনেক চ্যালেঞ্জিং লাগতেছিল। তো আমার ভাইয়া যখন বলছিল যে তুমি বিদেশে যাও, বিদেশে গেলে হয়তো বা ওই জায়গায় মানে তুমি শেখার জায়গাটা অনেক বড় পাবা, মানে যেটা আমাদের বাংলাদেশে মানে প্রেক্ষাপটে অনেক বেশি ব্রড। তো আমি এই হুম। জিনিসটা আমি খেয়াল করছি যে আমাদের বাংলাদেশে যেই মানে চ্যালেঞ্জটা হয় যে নতুন বিগিনারদের জন্য, এই জিনিসটা অ্যাব্রোডে খুব কম। সো আমি বাংলাদেশে যে মানে প্রবলেমটা ফেস করছি এটা হচ্ছে গিয়ে মানে সবচেয়ে বড় যে মানে শিখার যে ব্যাপারটা, মানে আস্তে আস্তে শেখার ব্যাপারটা, এই জিনিসটা মানে মানে দেওয়ার উম, মানে আমি একটা জিনিস জানি এটা মানুষকে দিব, এই জিনিসটা মানে একটু একটু কম। এই জিনিসটা আমি খুব চ্যালেঞ্জিং ফেস করছি আসলে বাংলাদেশে। আমি বাংলাদেশে প্রায় 1-1.5 বছরের মতো জব করছি, তখন এই জিনিসটা আমি অনেক ফেস করছি। আমি সব সময় বাংলাদেশের স্টুডেন্টদের থেকে শুনে থাকি কুকিং ইনস্টিটিউট গুলা অথবা ইউনিভার্সিটি গুলা, যেখানে ওরা হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট বা শেফ রিলেটেড কুকারি ক্লাস গুলা করে, ডিপ্লোমা কোর্স গুলা করে, সবসময় তাদের একটা কমন কমপ্লেইন এটা হচ্ছে প্র্যাকটিক্যালের সমস্যা। সবাই বলে প্র্যাকটিক্যালটা ঠিকমতো শেখানো হয় না, অনেক জায়গায় প্র্যাকটিক্যাল তো সুযোগই নাই, যে জায়গাগুলোতে সুযোগ আছে ট্রেইনারদের স্কিলেও একটু ব্যাঘাত ঘটে বলে ওরা ঠিকমতো জিনিস শিখতে পারে না। আহ মানে টোটাল প্র্যাকটিসের জিনিসটা, লার্নিং এর জিনিসটা ওরা একটা বড় ধরনের ডিফিকাল্টি ফেস করে। এরকম আপনার ক্ষেত্রে কি ঘটেছিল? আপনি কি এরকম সুবিধা পেয়েছিলেন, না নিজে নিজে নিজেকে প্র্যাকটিস করেছিলেন বাসা থেকে বাসার প্র্যাকটিস নিজেকে গড়ে তুলতে আর একটু সহায়তা করেছিলেন? আমি এই জিনিসটা ফেস করেছি আসলে, এটা একদম আমি একদম ওপেন মানে একদম যেটা সত্যি কথা আসলে এটা একটা দেখা অনেস্ট যায়। ওপিনিয়ন আমি জানি সবার না জন্য। এখন, জি, হুম। আমি জানি না এখন ইনস্টিটিউট গুলা কতটা আগাইছে, কিন্তু আমি যখন ছিলাম তখন দেখা যায় আমার এক ক্লাসে 30টা স্টুডেন্ট ছিল একটা শিফটে। তো হুম। তখন আসলে দেখা যায় কি তখন হয়তোবা এরকম কারিকুলামটাই হয়তোবা ওরকম ছিল যে হুম। একজন দেখাবে, একবার দেখাবে, প্র্যাকটিসের মানে সময়টা একটু কম পাওয়া যায়। তো এই ক্ষেত্রে আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি নিজেকে তৈরি করছি হচ্ছে গিয়ে আমার বাসায়। হুম। আমি নিজে থেকে কিছু করার চেষ্টা করছি সবসময়। ইভেন আমি একটা একটা আলু থাকলে ওইটাকে কিভাবে কাটতে হবে একটু কার্ভিং করে দেখি। একটা কার্ভিং নাইফ কিনছি। আমি হুম। নিজের টিফিনের টাকা জমায়া কার্ভিং নাইফ কিনছি জীবনে ১ম। সো হুম। প্যালেট নাইফ কিনছি। ছোট, ছোট চমৎকার। প্যালেট নাইফ কিভাবে কি করা যায়। তো মানে নিজের আগ্রহটা হচ্ছে কি আমার মনে হয় কি প্র্যাকটিক্যাল এর চাইতেও যদি নিজের আগ্রহটা থাকে না, ইউ ক্যান মেক মানে পসিবিলিটিস এন্ডলেস।
তো তুমি নিজে থেকেই অনেক কিছু করতে পারবা। বাট প্র্যাকটিক্যাল এটা অনেক হেল্প করে, এটা সত্যি কথা। কিন্তু আমি জানি না এখন বর্তমানে ইনস্টিটিউট গুলার অবস্থা কি, কিন্তু আমার সময় আমি একটু ফেস করেছি, এটা সত্যি কথা। তো মূলত হচ্ছে সবাই এটা কমনলি ফেস করে এই প্রবলেমটা। আপনার সাজেশন হচ্ছে যদি বাসা থেকে নিজেরা একটু প্র্যাকটিস করে তখন এটা হেল্পফুল। এমন না যে সেটা যে প্র্যাকটিক্যালের সমস্যাটা একজনের, এটা যেহেতু ইউনিভার্সাল প্রবলেম, সব জায়গায় সবাই ফেস করতেছে। সো বেটার ওয়ে হচ্ছে নিজে কিছু টুলস কিনে যদি বাসায় প্র্যাকটিস করতে পারে, এটা মাচ মোর ডেভেলপমেন্টে হেল্প করবে। এটাই তো সাজেস্ট করতেছেন আপনি, তাই না? জি, 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 সেটাই। এটা আমি 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 সবসময় নিজের উইলিংটাকে বিশ্বাস করি। আমি যেমন সবকিছু ব্রেক থ্রু করে আমি একটা নতুন প্রফেশনে আসছি। তো আমি ১ম এই ভাইঙা গেলে হবে না। আমি এখন প্র্যাকটিক্যাল পাস পাইতেছি না, এটা দেখতে পারতাছি না, না। আমার নিজের কিউরিওসিটি, যেমন ওই সময় ইউটিউব ছিল। আমি ইউটিউব দেখতাম। তো দেখা যেত ফেসবুকে আমি অন্য স্টারদের ফলো না দিয়ে আমি বিভিন্ন শেফদের, বিভিন্ন মানে ফুড রিলেটেড পেজ গুলা আমি লাইক করতাম, কমেন্ট করতাম, তাদের কাছ থেকে জানতে চাইতাম, তাদের ভিডিও গুলো দেখতাম। আসলে লার্নিং জিনিসটা আমার মতে হচ্ছে কি এটা নিজের ভিতরে, এটা সম্পূর্ণ নিজের ভিতরে। মানে এটা কেউ দিবে না, কোন ইনস্টিটিউট আপনাকে বেসিকটা দেখাই দিবে হয়তো বা আপনি একটা বই পড়ে আপনি হয়তো বেসিকটা জানতে পারবেন, বাট নিজে না করলে আমাদের এই প্রফেশনটা এরকম, নিজে না ধরলে, নিজে না করলে মানে শেখাটা খুব টাফ। হ্যাঁ, অবশ্যই আপনার একটা প্লেস লাগবে, অবশ্যই। শেফ আপনি যেমন ভালো ভালো একটা শেফ পাইছেন, আপনি ভালো একটা মানে এনভায়রনমেন্ট পাইছেন কাজ শেখার, বিভিন্ন জায়গা দেখার, বিভিন্ন শেফদের সাথে মিট করার। আমার কিন্তু এরকম সুযোগ হয় নাই। বাট আমি চেষ্টা করছি কি আপনাদের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে ওইটা ইউটিউব থেকে দেখার, বা হচ্ছে গিয়া যেকোনো কিছু এক্সপেরিমেন্ট করা। যেমন ওয়ালিংটন আমি কখনো বানাই নাই, কিন্তু আমি ট্রাই করছি। কিভাবে ট্রাই করছি? আমি ইউটিউব দেখছি। আমি হ্যাঁ, আমি আমি পেস্ট্রিতে কাজ করি। আমি সাধারণত ইউটিউবে পেস্ট্রি পাওয়া যায় আজকাল। So পাওয়া এটা যায়। এক্সাক্টলি শেফ, এক্সাক্টলি। হ্যাঁ, তো হুম, আমি ট্রাই করছি। আমি পাফ পেস্ট্রি বানাইতে পারি। তো আমি চিন্তা করলাম আমি তো পাফ পেস্ট্রি বানাইতে পারি। হোয়াই নট আই উইল ট্রাই দিস ওয়ান। সো আমি হুম, দেখে ট্রাই করছি। সো হুম। এন্ড রেজাল্ট হয়তোবা অত বেশি ভালো হয় না। বাট কামিং এ If ওয়ান রেজাল্ট। actually you make this step, that's a big thing. এখানে আহ, ছোটখাটো কিছু টেকনিক্স থাকে হাতে, হয়তোবা এটা আহ, আগে বানিয়েছে এক্সপেরিয়েন্স কেউ বলে দিলে আপনি এটা পারফেক্টলি নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, 100%। এক্সাক্টলি, এক্সাক্টলি শেফ। এটা হচ্ছে শুনুন, আসলে আমি আমার একটা স্টোরি এখানে শেয়ার করি। বেসিক্যালি হয় না, I was a student, a culinary student. I'm studying my hospitality. That moment as well, আহ, আমাদের ক্লাসমেট ছিল, আমাদের ক্লাসমেটরা আছে। তো আমাদের ক্লাসমেটদের মধ্যে আহ, স- ম- সবাই মাশাআল্লাহ ভালো পজিশনে আছে। কেউ কোনো হোটেলে ফ্রন্ট হাউসে জব করে ভালো পজিশনে, আর কেউ দেখা যাচ্ছে এইচআর ডিপার্টমেন্টে আছে। শেফ হয়েছে শুধু আমি, কিন্তু বাকিরা এক একজনে এক এক ডিপার্টমেন্টে মুভ করেছে। আর আমার বেস্ট ফ্রেন্ড ও রিসেন্টলি এখানে আসছে, ওকেও আমরা কিচেনে দিয়েছি, শেফ হিসেবে হয়ে উঠতেছে। সো টেকনিক্যালি আমরা আমাদের ইউনিভার্সিটি থেকে কিছুই পাই নাই, যেটা ট্রু কথা। টু বি অনেস্ট যদি বলতে চাই, আমরা ইউনিভার্সিটি থেকে কোনো প্র্যাকটিক্যালের সুবিধা পাই কিছুই পাই নাই। বাট যে সময় আমি পড়াশোনা করতেছিলাম ওই সময় আমি একটা ক্যাফে দিয়ে দিই একদম। আমার তখন বিজনেস ছিল রানিং, আমার প্রিন্টিং এর বিজনেস, যারা হয়তো আমাকে চিনে। তো আমি ওই ক্যাফে দিয়ে দিই, ওইখানে একটু প্র্যাকটিস করি। ওয়াও। তাছাড়া আবার রেডি হলে আমরা অন কলে যখন যেতাম তখন ওইখানে প্র্যাকটিস হয়ে যেত। আই ওয়াজ সো ইন্টারেস্টেড। সো আই অলওয়েজ গো ফর ইট অ্যাকচুয়ালি। আমি নিজে থেকেই নিজের ডেভেলপমেন্টটা করার জন্য ফোর্স করেছিলাম, যেভাবে আপনি বাসায় করেছেন। সো এখানে আমাদের একটা কমন স্টোরি ম্যাচ করতেছে, যে আপনি যেভাবে কেয়ার করেন নাই যে ইউনিভার্সিটি শিখালো না, ইনস্টিটিউট শিখালো কি শিখালো না, নিজে একটা এক্সাক্টলি। গ্রোথ। হ্যাঁ, তো আই থিঙ্ক এটা সবার জন্য হওয়া উচিত, যেহেতু এখানে আমরা একটা কমন গ্রাউন্ড পাচ্ছি যে নিজের প্র্যাকটিসটা খুবই ইম্পর্টেন্ট। ইভেন একটু আগে আপনি বলেছিলেন আমি টপ শেফদের সাথে কাজ করেছি, বাট ওনাদের থেকে ওনাদের এখানে কাজ করে কাজ শেখাটা আরো বেশি কঠিন, এটা জানেন? এক্সাক্টলি, It's অফ কোর্স, অফ it's কোর্স। really hard. It's really hard. কারণ এনভায়রনমেন্টটা এমন, আপনার এমন হয় না আহ, আপনি গ্রাম থেকে হঠাৎ করে আমাদের আম্মারা বা আন্টিরা বা মুরব্বী একজন মানুষ শহরে আসলো, নতুন একদম ক্রাউডেড শহরে গাড়ি ঘোড়া মুভ করতেছে অনেক, খাও তারপরে আহ, অনেক কিছু যাচ্ছে, ওনাদের একটা
প্যানিকিং সিচুয়েশন থাকে না? এক্স্যাক্টলি। What it was with me before, but I was like fighting myself a lot. টয়লেটে বসে ফাইট করতাম, ওয়াকিং রুমে গিয়ে ফ্রিজের মধ্যে গিয়ে নিজে ফাইট করতাম কাম ব্যাক করার জন্য। সো ইট ওয়াজ নট ইজি, ইট ওয়াজ নট ইজি। সো এরকম অ্যাকচুয়ালি আপনার যে মুভমেন্টেই থাকি না কেন, আমার পয়েন্ট হচ্ছে আমরা খুব বেশি দামি প্লেসে বা নর্মাল প্লেসে যেই জায়গায় থাকি না কেন আমাদের ফাইটটা করতে হয়। সো উই হ্যাভ টু ফাইট, উই হ্যাভ টু কাম ব্যাক, অ্যাকচুয়ালি দ্যাটস দ্য মেইন রিয়েল পয়েন্ট। আচ্ছা, যাই হোক, এখন মেইন ইন্টারেস্টিং পয়েন্ট, আপনি তো কুকিং কম্পিটিশনে গিয়েছেন, তো আপনি কি মনে করেন এরকম কুকিং কম্পিটিশনে ইয়াংদের আসা উচিত, জয়েন করা উচিত? এবং যদি আসতে চায় ওরা, দুইটা কোয়েশ্চেন অ্যাড করে দিচ্ছি, কি কি প্রস্তুতি নেওয়া উচিত ওদের? আচ্ছা, আমি আসলে এইসব আমি একটা জিনিস খেয়াল করলাম, বেশ কিছু বছর ধরে আমি একটা খেয়াল করছি যে কুকিং কম্পিটিশন, বিভিন্ন ধরনের কোম্পানি কুকিং কম্পিটিশন গুলো আয়োজন করতেছে, স্পেশালি বাংলাদেশে। যেমন হচ্ছে বিভিন্ন রিলেটেড মানে কম্পিটিশন, যেমন যেটা হইতে পারে ফিশ রিলেটেড হয়, অনেক সময় আমি দেখতেছি পোল্ট্রি রিলেটেড হচ্ছে। তারপর এখন আমার যে কম্পিটিশন ছিল এটা হচ্ছে আর্ট অফ প্লেটিং এর উপরে। আর্ট অফ প্লেটিং এর উপরে মানে মানে আমাদের যে মানে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের যে পুরা মানে ইন্ডাস্ট্রিটা যে গ্লো করতেছে বাংলাদেশে, এটার কিন্তু এটা একটা উদাহরণ যে না, কোম্পানিগুলো আসতেছে আমাদেরকে হাইলাইট করাচ্ছে, হাইলাইট করছে। হ্যাঁ, অবশ্যই আমি এটা মানে সাধুবাদ জানাচ্ছি আমাদের পুরা ইন্ডাস্ট্রিকে। আপনাদের মতো শেফদের কারণে যেটা হচ্ছে, এখন আমাদেরকে চিনতেছে, আমাদের যারা আমরা কাজ করি এবং আমরা ব্যাকআপ দ্য হাউসে যারা কাজ করি এদেরকে সম্মান দেওয়াটা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ এইসব কম্পিটিশনের মাধ্যমে। হ্যাঁ, আর একটা ব্যাপার আপনি যেটা বললেন যে অবশ্যই ইয়াংদের এই কম্পিটিশন গুলো আসা উচিত। অবশ্যই ইয়াংদেরকে টার্গেট করেই হচ্ছে কি এই কম্পিটিশন গুলো করানো হয়। আমি যেটা বুঝলাম। কারণ নাইলে হয়তোবা আমার আমার এই জায়গায় আসা হতো না। আমার চাইতে অনেক সিনিয়র শেফরা ছিল, অনেক সিনিয়র মানে হোম বেকার ছিল, হোম মানে যারা খুব ভালো ভালো পজিশনে আছে ওরা ছিল। কিন্তু ওরা হয়তোবা ওইরকম করে মানে যেতে পারে নাই, বা হয়তোবা সামহাও ওরা আটকায় গেছে কোন একটা এপিসোডে যায়। স্যার, আমি এটা বুঝতে পারতেছি যে মানে আমাদের এই পুরা ইন্ডাস্ট্রিটাকে মানে হাইলাইট করার, ইয়াংদেরকে মোটিভেট করার জন্যই আসলে এই কম্পিটিশন। আর এই কম্পিটিশনে আসার জন্য মানে সবচাইতে বড় কথা আপনার মনোবলটা খুবই প্রয়োজন। মানে আমার সামনে যাই আসুক, এটা তো ব্লাইন্ড, আপনার কাছে কি আসবে, সামনে যে কি মানে আপনার কাছে ওরা কি চাবে আপনি তো জানেন না, আপনি জানেন না। জাস্ট বি কনফিডেন্ট। আর হচ্ছে থিঙ্ক সিম্পল, মানে খুব হিজিবিজি কিছু করার মানে চিন্তা করা যাবে না। থিঙ্ক সিম্পল। আর আপনার মনটা যদি ফ্রেশ থাকে, আমি মনে করি মনটা যদি কারো ফ্রেশ থাকে, প্লেট হচ্ছে একটা ক্যানভাস। আমার আমার কাছে ক্যানভাস, একটা কেক আমার কাছে ক্যানভাস। এটা সাজানোর দায়িত্ব, কিভাবে সুন্দর হবে ফুটাই তোলা যাবে সেটা আমি ভালো বুঝবো। আমার চোখে যদি ভালো না লাগে আর একজনের চোখেও ভালো লাগবে না, স্বাভাবিক, খুবই স্বাভাবিক। সো আমার কাছে যেটা মনে হচ্ছে যে খুব সিম্পলি থিঙ্ক করবেন। আর হচ্ছে গিয়ে মানে হিবিজিবি না করে মানে খুব নিট ক্লিন একটা প্লেট বা নিট ক্লিন যদি একটা মানে স্ট্রাকচার তৈরি করা যায়, ইট উইল বি প্রেজেন্টেবল। যে কোনো জিনিসই আপনি দেন এটা প্রেজেন্টেবল হবে। আচ্ছা, যখন কম্পিটিশনে জয়েন করেছিলেন এর আগে কোনো টুলস গত আপনি কোনো নিজস্ব কোনো টুলস কিনেছেন বা কোনো রেসিপি নিয়ে প্র্যাকটিস করেছেন, এরকম কোনো স্পেসিফিক টেকনিক্যাল প্রস্তুতি ছিল কিনা? আর যেটা হয় প্লেটিং এ কি আসলে, প্লেটিং ব্যাপারটা কি এটা সম্পূর্ণ একটা আর্টিস্টিক। আপনি কোন জায়গায় কোনটা প্লেস করবেন, কোনটার সাথে কোনটা যায়, এই জ্ঞানটা না থাকলে কিন্তু আপনি ঠিক মতো প্লেটিং করতে পারবেন না। So, আমি সবসময় একটা জিনিস খেয়াল করতাম, মানে আমি যেটা করতাম আমি সবসময় আমি পেইন্ট করতাম, লাইক কোনটা কোন জায়গায় রাখলে ভালো হয়, কিভাবে কি করতে হয়। যেমন আমরা যখন কম্পিটিশন ছিলাম, আমরা যখন হোটেলে যাইতাম, আমি রাত্রবেলা সবাই হয়তোবা দেখা যেতে আড্ডা দিতেছে, কিছু লোক আমরা যারা ছিলাম তারা দেখতাম সবাই রুমে চলে যাইতেছে, রুমে যে সবাই আর্ট করতেছে যে না এইটা এই জায়গায়, এটা ফিশ আসলে ফিশ এইরকম করে দিব, প্লেস করব। বা এক একজনের আর্টটা এক এক রকমের হইতো। তো এইটা আর কি আমি এই ট্রিক্সটা ফলো করতাম, সবসময় আর্ট করতাম আমি। আচ্ছা, আম, এখন আমি আসলে জানতে চাইবো যে আপনার কুকিং কম্পিটিশনের যে উইনিং সময়টা ছিল, মুহূর্তটা ছিল, এই উইনিং মুহূর্তটা কেমন ছিল? আপনি প্রাইজ মানিটা যখন হাতে নিলেন,
আপনার অনুভূতিটা কি ছিল সবার সাথে যদি শেয়ার করতেন? আসলে আপনি শেফ আপনি এটা বললেন আমি সত্যি আমার 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 গুজবাম্প দিতেছে আসলে। আসলে ওই সিচুয়েশনটার কথা মনে পইড়া আসলে। মানে এটা আসলে অভাবনীয় ছিল আসলে। মানে চারদিকে যে মানে বেলুন গুলা ফাটতেছে, ফুয়ারা উঠতেছে। আমার কাছে এটা স্বপ্নের মতো মনে হইতেছিল এজ এ শেফ। মানে আমি কখনো সেলিব্রেট হই নাই। আমি মানুষকে মানুষ সেলিব্রেট করছে আমি দেখছি। যে না দে সেলিব্রেট লাইক দিস। আমি কুকিং করছি, আমি কেক বানাইছি। তারা কাটছে, তারা সেলিব্রেট করছে। মানে আমার একটা জিনিস মনে হইতেছিল যে সবাই সেলিব্রেট করতেছে আমার জন্য। আমি প্লেটিং মাইলস্টোন। আমি হয়তোবা কিছু একটা করতে পারছি। মানে সবচাইতে বড় একটা ব্যাপার ছিল আমার ফ্যামিলি ওই জায়গায় সামনে ছিল। তো আমার ছেলে ছিল ওই জায়গায়। তো আমার মনে হয়েছে যে না আমি আমার ছেলের জন্য কিছু করতে পারছি। হুম। মানে নিজেকে একটা আর্টিস্ট হিসেবে হয়তোবা তুলে ধরতে পারবো যে না আমার ছেলে আমাকে রেসপেক্ট করবে, ও আমাকে ফলো করবে মেবি। I'm sorry, I'm little bit না, it's alright, it's emotional alright. sometimes, but এই সিচুয়েশন না, গুলো আসলে যে it's না alright. ফেস করছে সে কখনো বুঝবে না। আসলে এত স্ট্রাগল এর পরে একটা নেম নেওয়া, এটা একটা ফেম নেওয়া ইজ সো হার্ড। It's মানে it's এটা ফিলিংটা it's a আসলে joy actually. It's a joy of success actually. It's connect to you with your emotion, with your passions, and it comes out actually. বাংলাদেশে শেফ হওয়ার পথে কোন বিষয়গুলা সবচেয়ে বড় বাধা হিসেবে দাঁড়িয়েছিল? রিসোর্সের অভাব বা সুযোগের অভাব বা অন্যান্য কিছু কি হয়েছিল? আসলে আমার মনে হয় মানে বাংলাদেশে মানে সুযোগ বলতে হচ্ছে গিয়ে আমার রিসোর্স এর অনেক বড় একটা মানে ঘাটতি আছে। আমি যখন বিদেশ থেকে আসছি তখন বুঝতে পারছি। আমি তো আগে জানতাম না। হ্যাঁ, আমার এই প্রফেশনাল কেউ নাই। সো আমি যখন বিদেশে গেছি তখন আমার মনে হয়েছে যে না বাংলাদেশের আমাদের রিসোর্স আমাদের মানে ইকুইপমেন্ট আমাদের ইনগ্রেডিয়েন্টস এ অনেক মানে মানে ফেস করতে ঘাটতি হয় রয়েছে। মানে হ্যাঁ। প্রবলেম ফেস করতে হয়। জি, জি। যেগুলো হয়তোবা অনেক জানিই না মানে এই রিসোর্স গুলা কিভাবে মানে অ্যাক্টিভেট করতে হয় বা কিভাবে কি করতে হয় এটা অনেকে জানে না। এই রিসোর্স এর অনেক বড় একটা ঘাটতি আছে আমার মনে হয়। যে অনেক ধরনের টুলস পাওয়া যায় না যেগুলা করলে জি, কাজ জি, জি। স্মুথার হয় বা ইজিয়ার হয়। এক্সাক্টলি, মাঝে মধ্যে পাওয়া গেলেও এক্সাক্টলি কোয়ালিটি সেই খুবই বাজে লেভেলের কোয়ালিটি হয়। অপরচুনিটির ক্ষেত্রে অনেকে কমপ্লেইন করে যে সুযোগটা পাচ্ছে না বা আমাদের দেশে যেহেতু আমরা মানুষ বেশি কম্পিটিটর জায়গাটাও তো অনেক ল্যান্দি। সো ওই ক্ষেত্রে কোনো কিছু চোখে পড়েছে কিনা বা নিজে ফেস করেছেন কিনা? হ্যাঁ, আমি এবার আইসা এই জিনিসটা ফেস করছি। আর আমি আরেকটা ব্যাপার আমি দেখতেছিলাম যে আমাদের আসার পরে আগে তো বিগিনার ছিলাম। বিগিনারদের জন্য খুব সহজ হয় ব্যাপারটা অনেক কিছু। কিন্তু যখন একটা স্কিল পারসন আসে তাকে মানে স্বাগত করার মানুষ একটু কম থাকে আমাদের এখানে। মানে নতুন জিনিসটাকে খুব মানে কম মানে নিতে চায় আসলে আমাদের। আমি জানি না কিসের জন্য। বাট মাইন্ডটা চেঞ্জ হচ্ছে, আস্তে, আস্তে চেঞ্জ হচ্ছে। আমাদের আপনাদের মতো আমাদের মানে এগুলা ইন্ডাস্ট্রিতে দেখে হয়তোবা এখন মাইন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে, আস্তে। বাট আমি যেমন হচ্ছে গিয়ে ফ্রেঞ্চ পেটিসেরি আমার ভালো লাগে। আমি সবসময় ফ্রেঞ্চ পেটিসেরি মানে করে আসছি। এই যে ৭-৮ বছর আমি বাইরে ছিলাম ফ্রেঞ্চ পেটিসেরির উপরেই আমি মূল ফোকাস ছিল আমার। সো আমাদের বাংলাদেশে কিন্তু ফ্রেঞ্চ পেটিসেরি ঐরকম একটা মানে অত ভালো পর্যায়ে নাই। এটা তো আপনি হয়তোবা বুঝবেন, হয়তোবা আপনি জানেন। তা আমাদের ওই গতানুগতিক কেক, আবার গতানুগতিক মানে আমরা যেগুলা কাস্টমাইজ কেক বলতে যেটা বলি, কেক শপ বলতে যেটা বলি, হ্যাঁ, আমার আইডিয়া আছে। I know how to make it. বাট ফ্রেঞ্চ পেটিসের এইটা যে মানে খুবই আলাদা একটা ব্যাপার। আলাদা টেস্ট। মানে এই টেস্টটা নিতে একটু কষ্ট হচ্ছে আমার মনে হয়। আমাদের ইন্ডাস্ট্রিতে না, যারা আছে। টেস্ট বাইটের একটা লোকাল টেস্ট বাইটের একটা অবভিয়াসলি চ্যালেঞ্জেস তো থাকবে। এটা দেখা যাচ্ছে একেক দেশের মানুষের টেস্ট প্রোফাইলটা একেকটা ডিফারেন্ট হয়ে থাকে। এক্সাক্টলি, হ্যাঁ, এক্সাক্টলি। মাঝে মধ্যে যেটা একটা স্ট্যান্ডার্ড ব্যালেন্স করা হয়। কারণ আমি একটা রেস্টুরেন্টে একটা মিল সার্ভ করব। সো জি, হাউ জি। উই ডু দ্য মেনু অ্যাকচুয়ালি somebody like too much sweet, somebody don't, and এক্সাক্টলি। somebody like bit buttery and somebody like bit creamy. So আপনার এখন আপনি কি করবেন? আপনি তো একটা দিক চুজ করলে অন্য কাস্টমার হারাবেন। তো এক্ষেত্রে করতে হবে কি রেসিপিটা ব্যালেন্স করতে হবে। You not এক্সাক্টলি। making like you not disappointing everybody and you also not doing
ওয়ান সাইড জব। কোনো একটা পার্সনকে হ্যাপি করতেছেন না, শুধু আপনি সবার কাছেই সেল করতেছেন একটা স্ট্যান্ডার্ড ব্যালেন্সে। এমন না যে আমি খুব সুইট পছন্দ করি বলে 100% এটা সুইট, এটা সুইট বাট নট মাই লেভেল, বাট দ্যাটস দ্য স্ট্যান্ডার্ড লেভেল ইউ ফলো, সো এভরি আদার পার্সন ক্যান হ্যাভ। সো অন্যান্য পাবলিকরাও যাতে ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে, সো ওই ব্যালেন্সটা করতে হয়। কিন্তু এখন টেস্ট বাইরে কথা বলতে গেলে আমরা স্ট্রং খাওয়া লোক, সবকিছু আমাদের দেশের মানুষজন একটু ডিফারেন্ট টাইপের টেস্ট বাইট হয়। ওই ওই ব্যালেন্সটা যখন, হ্যাঁ, তো ওই ব্যালেন্সটা যখন দিবেন তখন ও মনে করবে যে আপনি বানাইতে জানেন না। ও মনে করবে আপনি বানাইতে জানেন না। আই স দ্যাট থিং, অ্যাকচুয়ালি আই স দ্যাট থিং। আমি উমরা করে যাওয়ার পরে দেশে একটা ছিলাম, বাট আই অবজার্ভ আ লট অফ থিং। যেহেতু এখানে আমরা কাউবয় কিচেন চালাই, কাউবয় মানে আমাদের শেফরা হয় মানে দেখলে ওই ভয় লাগে মানুষ মারি ফেলবে, এই সিচুয়েশন হয় না, এরকম পাবলিক এরা কিচেনে থাকে যে মনে হয় আগুন জ্বলতেছে বা ঝগড়া করবে, এই সিচুয়েশন গুলো আমরা এইরকম লোকগুলা রান করাই কিচেনে। সো তখন আমরা দেশে এই নর্মাল সিচুয়েশন গুলা গ্র্যাব করতে আই ডিডন্ট ফিল এনি প্রবলেম অর ডাউট। অ্যাকচুয়ালি দেখলেই সবকিছু গ্যাস করা যাচ্ছে, এমন কোন গম্ভীর সিচুয়েশনটা, হট সিচুয়েশনটা আমি নিজেও খুঁজে পাই নাই। অনেকগুলো দেখেছি কাস্টমাররা কি খাচ্ছে, বাইরে আমি খেয়েছি। সো সো টেস্ট বাইরের অবভিয়াসলি এটা একটা চ্যালেঞ্জেস আছে সবার জন্য, এটা আমি টোটালি এগ্রি করি আসলে। হয়তো বা এটা ডেভেলপ হবে, বাট ইট উইল নট ডেভেলপ ইজিলি। এখানে সরকারি কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন আছে। ইটস অ্যাকচুয়ালি লং স্টাডি, উই কল ইট, হুইচ পলিসি মেকার, কিছু পলিসি মেকার থাকতে পারে। হু উইল বি পলিসি মেকার, হু হ্যাভ দ্য পার্টিকুলার নলেজ অন দ্যাট ফিল্ড অ্যাকচুয়ালি। সো আমরা যেটা আমার পিএইচডি তে আমরা এগুলা নিয়ে ঘাটাঘাটি করি, ফুড অফ অ্যানাটমি অ্যাকচুয়ালি। ইভেন আমি মিশেলিন গাইডের বিরুদ্ধে যাই অনেক টাইমে, ঠিক আছে। রিজন আমরা যদি অনেক আসলে এই আলোচনাটা তোমার পডকাস্টের সাথে করা উচিত না, তারপরে আমি জাস্ট কথায় কথায় আসছে বলে অডিয়েন্সদের জন্য একটু কিছু ইনফরমেশন দিয়ে রাখতেছি, যদি পরে ইন্টারেস্টেড ফিল হয় আমরা ওই বিষয় নিয়ে হয়তো কোনো একটা ভালো গেস্টের সাথে কথা বলবো, সবাই জানতে পারবে। এটা হচ্ছে, আমরা যদি এখন ইন্ডিয়ান রেস্টুরেন্ট গুলা দেখি, দামি ইন্ডিয়ান রেস্টুরেন্ট গুলা মিশেলিন নিচ্ছে, সো হাউ মেনি অফ দ্যাম রিয়েলি সার্ভিং ইন্ডিয়ান ফুড? ইন্ডিয়ানরা আমরা জানি মোস্ট অফ ভেজিটেরিয়ান, মিট খায় না প্রথমে, কারণ গোমাতা, ওরা হিন্দু থাকে তো। কিন্তু এখানে স্টেক বেস হয়ে যায়। অনেকে ইন্ডিয়ান সি ফুড খায় না, কেরালার সাইডটা শুধু সি ফুড খায়, কিন্তু ওদের রেস্টুরেন্টে অনেকগুলো সি ফুড। সো এখন দেখা যাচ্ছে ওর যে ফুড গুলো সার্ভ করছে, হাউ ইট কুড বি ইন্ডিয়ান, বাট they holding Indian restaurant with Michelin star, well, not 1, 2, 3 like that actually. And তারা কি আসলে তাদের ট্রেডিশনাল যন্ত্রাংশ ব্যবহার করতেছে কিনা, মডার্নাইজ করতে পারবে? ইটস নো প্রবলেম উইথ দ্যাট, ইউ ক্যান মডার্নাইজ থিং, বাট সর্ষে ইলিশ, আপনি সর্ষে ইলিশ না রান্না করে আপনি যদি ডিফারেন্ট রেসিপি রান্না করেন, ইটস নট এ সর্ষে ইলিশ। এক্স্যাক্টলি আপনি যদি বলেন হালাবাট দিয়ে, আপনি হালাবাট দিয়ে একটা ফিশ রান্না করতেছেন, এসব বাংলাদেশি ফুড হবে? জন্দরি দিয়ে একটা ফিশ রান্না করতেছেন, বাংলাদেশি ফুড? ইটস ব্রিটিশ থিং। You can't say Bangladeshi. You have to put for sure shellings. Why you not putting in? Because you scared of bone. ঠিক আছে, মানুষ কাটার আটকায় গিয়া হতে পারে। But when you taking step, you have to figure out how to do that actually. So I like Rene Redzepi at that point, because what he served from the core, some different chef have different point of view. Tara exact জিনিসটা দেয়, কিন্তু most of them messed up. Even they have Michelin star. Even business point of view, they're not making money actually. They're happy star, but it's a complicated thing actually what we do here. And so again, আমরা আসলে অনেক কিছুই হারাই ফ্লেভার প্রোফাইল থেকে। তো এটা এই জন্য ওই গভর্নমেন্ট বললাম না, পলিসি মেকারের কাজ যে একটা স্ট্যান্ডার্ড ব্যারিয়ার সেট করে দেয়া। আমরা ফিউশন করতে গিয়ে সসের বোতল, তারপরে টেস্টিং সল্টের বোতল, তারপরে আমি দেখলাম চিকেন পাউডার অনেক কিছু মার্কেটে আমি দেখলাম, এগুলো ভালোই নাকি চলে, এগুলো আমি হারা জীবনের মানে ব্যবহারই করি না। এখানে মশলা কি ব্যবহার করছে এটাই জানি না। ইটস কুকিং অ্যাবাউট টেকনিক অ্যাকচুয়ালি। এক্স্যাক্টলি পারফেক্ট কুক করবেন, টেস্টটা ওভাবে আসবে, মানুষ ফিল করবে।
It's all about balancing, and it's about making money as well. It's about making money. If you can't make money, and you're a great chef, so I don't think that's a work. You need business end of the day. Otherwise, আপনি হতাশ হবেন, আপনি আউট অফ দ্য বাউন্ডারি হয়ে যাবেন। আপনি বলবেন যে শেভ ইন্ডাস্ট্রিতে কিছু নাই, ঠিক আছে, আপনাকে শাট ডাউন করতে হবে। আপনি যত সার্ভাইভ করবেন, প্রাইমারি মানি যেটা আনসার ওইটা নিয়ে যাবেন, বাট একটা সময় যে আপনাকে ক্লোজ ডাউন করতে হবে। যাই হোক, এটা হচ্ছে একটা পয়েন্ট অফ ভিউ। আমরা আবার ব্যাক টু দ্য পয়েন্ট। তুমি কি মনে করো বাংলাদেশের শেফ ইন্ডাস্ট্রিটা সাপোর্টিভ? এখানে নতুনরা আসলে হোটেল রেস্টুরেন্ট থেকে আপনার সাপোর্টটা পাওয়া যায়? আম, আমার যাদের সাথে পরিচয় আছে তারা খুবই সাপোর্টিভ। যেমন আমি এই কম্পিটিশনের কথাই বলি, আমি একজন বাংলাদেশি, তো মিস্টার মাসুম, তো উনি কিন্তু আমাকে মানে এই লিঙ্কটা দেয় যে তুমি এই জায়গায় অ্যাপ্লাই করো, আমার বিশ্বাস তুমি কিছু করতে পারবা। উনি এরকম করে বলছে, আমি বিশ্বাস করি তুমি কিছু পারো। So, আমার মনে হয় আমি এ যাবৎ পর্যন্ত যাদেরকে দেখছি, মোটামুটি আপনি হুম, যদি পরিচিত হন আপনাকে হুম, হেল্প করবে। আর তারা যদি পোটেনশিয়াল দেখে যে না তোমার দ্বারা কিছু সম্ভব, না ইউ আর রিয়েলি প্যাশনেট, তাহলে করবে। হুম, আর যদি মানে নেগেটিভ পিপল, আমি আসলে নেগেটিভ পিপলদের কথা বলতে চাই না আসলে। হুম। নেগেটিভ আছে, নেগেটিভ পজিটিভ দুইটাই আছে, কিন্তু আমি মনে করি হ্যাঁ আমাদের বাঙালিদের ভিতরে সাপোর্টিং ব্যাপারটা আছে, কি যদি আপনাকে চিনে সে পরিচিত হয় তাহলে তাহলে সে সাপোর্ট করে। না, এটা কি এমন এটা কি এমন যে আপনি একটা ভালো পজিশনে ছিলেন, বা আপনি একটা কুকিং কম্পিটিশন উইন করেছেন, এই জন্য আপনার সাথে একটু ইজি গোয়িং হয়েছে, অন্যদের ক্ষেত্রে না? এটা কি এমন কিছু? এটা 50-50 আমি মনে করি। হ্যাঁ, আমি যদি এই কম্পিটিশনে না উইন করতাম, হয়তো বা আমাকে হয়তো বা এই কম্পিটিশনে হ্যাঁ আমাকে একটা জায়গা করে দিয়েছে ঠিকই। বাট আবার আমি একটা জিনিসে বিশ্বাস করি, আমার যদি স্কিল থাকে, স্কিল, দ্য স্কিল দ্যাট আই হ্যাভ, মানে এটা যদি আমার যদি থাকে ঠিক মতো, তাহলে আমি এমনিতেই পরিচিত হয়ে যাবো। আমি এতটুকু বিলিভ করি যে আমি যতটুকু জানি এটা যদি ঠিক মতো করে জানি, আমার স্কিল যদি থাকে, তো মানে আপনি যে জিনিসটা জানেন ওই জিনিসটা যদি আপনি গ্রো করতে চান, এটা আপনি হবেনই যেভাবেই হোক। হয়তোবা এই কম্পিটিশন আমার একটা মানে প্ল্যাটফর্ম তৈরি করে দিছে, বাট হুম, হুম। হয়তোবা অন্যভাবে হইতাম। তুমি কি কখনো বাইরে কাজ করার প্ল্যান করেছিল? যে বাংলাদেশি শেফ হিসেবে আন্তর্জাতিক মঞ্চে নিজেকে নিয়ে যাওয়ার কোন একটা প্ল্যান রয়েছে, না দেশেই প্ল্যান করছো? আমার আমি সবসময় আমি নিজেকে একজন রিপ্রেজেন্টার হিসেবে মানে সবসময় দেখছি। ইভেন দো আমি যখন মানে আমি অলরেডি আমি গালফের কিছু কান্ট্রিতে কাজ করে এসেছি। তো আমি যখনই ছিলাম যেইভাবেই ছিলাম আমি ওইখানে, আমি সবসময় আমি হোটেল মোটেল আর রেস্টুরেন্টে জব করেছি। তখনই আমি সবসময় নিজেকে রিপ্রেজেন্টার মনে করি। ওইখানে আমি সুযোগ পাই নাই। এই এখন বাংলাদেশে আসার পরে আমার দেশ আমাকে একটা প্ল্যাটফর্ম দিছে, একটা কোম্পানির থ্রুতে, হয়তোবা একটা কম্পিটিশনে আমার স্কিলের মাধ্যমে হয়তোবা আমি একটা কম্পিটিশনে উইন করছি। এখন আমার আত্মবিশ্বাসটা আরো বাড়ছে যে না, আমি দেখি দেশের বাইরে যদি কোনো কম্পিটিশনে যেতে পারি, তাহলে হয়তোবা আমি আমার দেশকে পুরা ন্যাশনাল কে রিপ্রেজেন্ট করতে পারবো। আমার অবশ্যই চিন্তা আছে, এখন দেখি আল্লাহ তাআলা কতদূর কি নেয়। বাংলাদেশি তরুণদের জন্য ট্রেনিং বা স্কিলের যে ডেভেলপমেন্টের অভাবটা নিয়ে আমরা আলোচনা করেছি। তোমার কি মনে হয় কি করলে ওই জায়গাটা অভাবটা ফিল হতে পারে? কোন থিংকিং, পয়েন্টটা বারবার চোখে আসে? আমার 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 পয়েন্ট অফ ভিউ শেফ, থিংকিং। আমি যদি থিঙ্ক করি যে না, মানে আমাদের থিঙ্কিংটা এরকম হওয়া উচিত যে আমি যে জিনিসটা জানি আমি ওদেরকে শিখাই দিব, ওরা তারপরে হচ্ছে গিয়ে এইটাকে আরো ভালোভাবে নিয়ে যাবে। আমি যদি আমার ভিতরে রেখে দেই জিনিসটা তাহলে কিন্তু হচ্ছে না। আমি আমার স্কিলের পুরাটা আমি যখন মানুষকে শিখাবো, আমি যখন কাউকে শিখাবো কোনো জিনিস, আমি জানি না এখন কিভাবে কি হয়। আমি আমার রেস্টুরেন্টে যেটা করি, যারা আমি সব শেফ, আমি আমার আমার প্রায় হচ্ছে গিয়া মানে এমপ্লয়ি হচ্ছে একদম নিউ, আমি নিউদেরকে নিতে পছন্দ করি, স্পেশালি যাদের কিউরিসিটি আছে। আমি ওদেরকে বিশ্বাস করেন শেফ, আমি ফ্রম দা ফার্স্ট ডে আমি চেষ্টা করি একদম ফুল ডিটেলস কিভাবে মানে একটা জিনিস আমি জাস্ট একটা ফোল্ড দিলাম, আমি একটা ক্রোসান্ডো ফোল্ড দিতেছি, আমি ওকে বলি যে ক্রোসান্ট ফোল্ড দেওয়ার আগে কি প্রসেস আছে, আমার কতটুকু টেম্পারেচার লাগবে, আমি সব খুঁটিনাটি ওকে বলে দিই, যাতে ও পরবর্তীতে যায় মানে একবার দুইবার তিনবার এক সপ্তাহ যদি ও ঠিক মতো প্র্যাকটিস করে, তাহলে ও ফোল্ডিং বুঝা যাবে যে ফোল্ডিংটা কিভাবে হয়।
সো আমি আচ্ছা, চেষ্টা তোমার করি। ফ্যামিলি বা সমাজ কিভাবে রিয়েক্ট করেছিল যখন তুমি শেফ হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলে? এটা খুবই বাজে, খুবই বাজে ভাবে রিয়াক্ট করছে, বি অনেস্ট, ঠিক আছে? যেমন আমার বাবা বলছে যে তুই রান্না বান্না করবি, ঠিক আছে? তো মানে এটা তো এমন একটা মানুষকে নিয়ে কথা বলছে যে হয়তো বা আমাদের বাসার হেল্পিং হ্যান্ড, ঠিক আছে? মানে ও তো করে, তুইও করবি। মানে ব্যাপারটা এরকম কিছুটা। তো মানে খুবই খারাপভাবে রিঅ্যাক্ট করছে। তারপর সবচাইতে বড় কথা, আমি অনেক বড় সমস্যা ফেস করছি। আমি যখন কাতার ওয়ার্ল্ড কাপের পরে আমি বাংলাদেশে আসি। তো আমি চিন্তা করছি যে না, বিদেশে অনেকদিন ছিলাম, একা, একা আছি। এখন একটু বয়স হইছে, নাও আমি একটু সেটেল ডাউন হয়ে একটা ম্যারেজ বা এরকম টাইপের কিছু একটা করি। ঠিক আছে? নিজের একটা ফ্যামিলি করি। তো চিন্তা ভাবনা আছে। তখন পাত্রী খুঁজতে যেয়ে আবার একটা অনেক বড় ঝামেলা হইছে। যেমন ছেলে কি করে? ছেলে তো বাবুর্চি। সামথিং লাইক দ্যাট। ঠিক আছে? তো এই ব্যাপারে আমি অনেকটা মানে কথার সম্মুখীন হইছি। যাই যাই হোক, আলহামদুলিল্লাহ আমি হ্যাপিলি ম্যারিড। এখন আমার একটা বাচ্চাও আছে আলহামদুলিল্লাহ। ব্যাপারটা কি, ওর তরফ থেকে ও একসেপ্ট করছে। ওর ফ্যামিলির তরফ থেকে না। ওর ফ্যামিলি একসেপ্ট করে নাই। ও একসেপ্ট করছে ব্যাপারটা। ও একসেপ্ট না করলে হয়তো এটা হইতো না। হয়তোবা। মানে আমরা যারা এই যে মানে জেন জির আগের জেনারেশন যারা, হুম। ওরা মোটামুটি একসেপ্ট করে জিনিসটা। কিন্তু তার আগের জেনারেশনটা এটা নিতেই চায় না। এটা হচ্ছে গিয়ে মানে একটা ফেইস। লাকিলি বিয়ে করে ফেলছে। এক্সাক্টলি, এক্সাক্টলি, এক্সাক্টলি স্যার। Uh, so actually doesn't bother here that much. এখানে বাইরের দেশে শেফ দে রেসপেক্ট শেফদের জায়গাটা অন্য জায়গায়, বাট আমাদের দেশে জিনিসটা আসলে আমরা মূল্যায়নটাই শিখি নাই। সোশ্যালি আসলে অনেক ব্যাক সাইডে সোশ্যালি কাজ করা ও এগেইন পলিসি মেকিং অ্যান্ড again social awareness is not easy, it's not one day job, and it has to be so many way. অনেক হোম ট্রেনিং প্রয়োজন, যে নাকি আমাদের আম্মারা কিচেনে পড়ে থাকে হয়তো বা ডে এন্ড নাইট হোল ডে, অথচ রান্নাতে এতক্ষণ সময় লাগবে না যদি ওরা রাইট টেম্পারেচারে রান্না করে, কারণ এটা তো কুক হয়ে যাচ্ছে। আর উই ইট ওভার কুক ফুড অ্যাকচুয়ালি ইন বাংলাদেশ। আমরা কেন বলি, আমরা যে বলতেছি আমাদের রূপ ছাড়ে না কেন, মানে আমরা এত খানা খাই, আমরা বাঙালির বেশি খানা খাই কিন্তু। আমি হ্যাঁ, বাংলাদেশ থেকে অনেক। আসার পরে বাংলাদেশে 3 বেলা খাইতাম, 3 বেলা খাইতাম। এখানে আসার পরে আমরা 1 বেলা খাই, আর বাকিগুলা স্ন্যাকের উপরে। আমার মর্নিং এ বেয়ারলি ব্রেকফাস্ট করি আমি, কফি ক্রোসন, দ্যাটস রাইট ফর মি। একটা ক্যারামেল লাটে থাকবে, আমার আমার কাজ স্টার্ট হয়, কারণ আমি মর্নিং থেকে স্টার্ট করতেছি। লাঞ্চে পাস্তা, যে কোনো একটা পাস্তা না হলে সালাদ, চেঞ্জ, লাঞ্চ সবসময় চেঞ্জ হয়। কিন্তু বাসায় আসি, আপনার 1 বেলা খাবার, ভাত 1 বেলা খাচ্ছি, বাসার খাবার ওইটাই চলতেছে। সো অ্যাকচুয়ালি টেকনিক্যালি 1 বেলা খাবার হয়ে গেছে এখন। মোস্ট যদি যেদিন ছুটি থাকে ওই দিন 1 বেলাই খাই শুধু, লাঞ্চেও কিছু না, জাস্ট ব্রেকফাস্ট করে হালকা হালকা ব্রেকফাস্ট হয় ওই দিন, পরোটা টরোটা খাই একটু করে, তারপরে গিয়ে। সো আপনার ফুড হ্যাবিটটাও নিয়ে যে চিন্তা করা, আমাদের মারা কি করতেছে অথচ সারাদিন পড়ে থাকতেছে। সো ইটস নট ল্যান্ডি জব অ্যাকচুয়ালি। সো আমরা বেশি খাই, তারপরেও আমরা মেইন পয়েন্টটা বলতেছি, আমরা 3 বেলায় খাই দিয়েছে, তারপরে আমরা অসুস্থতা বেশি ফেস করি, আমরা হসপিটালে যাই, আমাদের শরীর ভালো না, আমরা বাটি খাটো, আমরা শরীরের স্ট্রাকচারটা তেমন সুন্দর না বিদেশিদের মতো, অথচ আমরা খাই বেশি। কেন? আমরা যেগুলা খাই এগুলাতে কিছু নাই, all that actually all protein out long time ago. So পারফেক্ট ওয়েতে কুকিং না করার কারণে, কারণ আমরা তো জানে না, ট্রেনিং নাই ওনাদের, তারপরে অন্যদের ট্রেনিং নাই। দেখেন সেম আপনার বন্ধুদের মধ্যে দেখবেন কারো শরীর একটু ভালো, কারো শরীর অথচ ওদের বাসায় তেমন ভালো খাবার রান্না হয় না, যার বাসায় ভালো রান্না হয় ওর শরীর তেমন ভালো না। ইটস অ্যাবাউট প্রসেস অ্যাজ ওয়েল। আমরা মাঝে মধ্যে দুষ্টামি করে বলি মাদ্রাসা চেল, ওরে তুই ডাল আর কি খাই বলে, যে ছুটি গেছে মাথা থেকে, ও ডাল আর কদু, ওটা আলু আলু কদু খাই, শরীর পাইছে বলে মাদ্রাসার ছেলে। এক্সাক্টলি, জি, জি, জি স্যার। হ্যাঁ হ্যাঁ। So, এটা আমরা বলি আসলে মাদ্রাসার রান্নাটা বড় পরিসরে হয়তো এটা ওভার কুক হয় না। বিগিনিং এন্ড মাই লাইফ আই ওয়াজ ইন মাদ্রাসা অ্যাকচুয়ালি, এবং আমি অনেক কিছুতেই ফেস করেছি। ইভেন আমাদের খাবার রুচিও নষ্ট হয়ে যায়। বাচ্চাদের দেখেন, আমরা বাচ্চাদের ভাত খাওয়ানো নিয়ে খিচাখিচি গুথাগুথি করতে থাকি, বাচ্চারা খেতে চায় না। সো দেয়ারস আ লট অফ ফল্ট,
অ্যারাউন্ড ইট। সো আমরা বড় শেফ হওয়ার দাবি করি। বড় শেফ হওয়া মানে আমি আবার বড় শেফ হওয়া মানে একটা সুন্দর করে প্লেটিং করে ফুড কুক করা মানে দ্যাটস ইট, এখানে শেষ না। এটা একটা ইটস আ পার্ট অফ জব, এটা সবাইকে দেখানোর জন্য। ইটস অ্যাবাউট a lot of thing, actually a lot of thing. That's why এত পড়াশোনা এত কিছু এখনো অ্যালাইভ আছে, না হলে তো পয়েন্ট থাকতো না, তাই না? সো এটা হচ্ছে পলিসি মেকাররা পলিসি করবে, ওটাকে রেসপেক্ট করতে হবে আদারকে। ফর এক্সাম্পল একটা রুলস হলো, এটাকে লিড করতে হবে আপনাদেরকে, আপনাদের সাথে অন্যরা যারা আছে তারা সমাজকে এটাকে বুঝাইতে হবে। সো সবাইকে সবার স্তর থেকে দায়িত্বটা বুঝে নিতে হবে। এখন যদি বলে না ও যে পলিসি মেকার আছে ও করবে, আমি যদি এই পয়েন্ট অফ ভিউ থেকে ধরেন আমি একটা ফিলোসফি আনলাম অন মাই স্টাডি, ধরেন আফটার 4 বছর বললো ডক্টর আরাফাত একটা জিনিস নিয়ে আসছে, ধরেন আফটার 4 বছর তো মাই ডিফিল যখন ফিনিশ হবে তখন গিয়া পাবো, ধরেন একটা দিলাম পলিসি। এখন এখানে আমাদের হেটিং সাইডও আছে। ধরেন আমি কোনো কিছু ক্লেম করলাম না জীবনে, আমার ইন্টারেস্টও না, আই এম নট ইন্টারেস্টেড অন এনি বুলশিট অ্যাকচুয়ালি। সো স্টিল পিপল উইল talk about like personal thing. People don't like personal point of view actually. আপনি দেখবেন যে আপনার প্রতিষ্ঠান ভালো করলে অনেকে পছন্দ করতে পারে, একটা জিনিস ভালো হইলে পছন্দ করতে পারবে, যখন বলতেছে আপনার নেমটা ফেম হবে অনেকের অপছন্দ লাগবে। Hatred is a lot in our country. It's a lot in our country. We hate the name. We hate the people. আমরা মানুষকে ভালোবাসি না, বাট আমরা উইনটাকে পছন্দ করি, আমরা উইনটাকে সাকসেসটাকে পছন্দ করি, বাট উই হেট দ্য পিপল। আমরা কেন হেট করি? আমরা জেলাস, টু মাচ জেলাস আমাদের কারণে। আমরা পছন্দ ও কেন, ওয়াই হি, ওয়াই নট মি? সো দ্যাটস দ্য থিং অ্যাকচুয়ালি। সো এই পয়েন্ট থেকে আমি জিজ্ঞেস করবো, কুকিং শোতে জেতার পর তোমার ক্যারিয়ারে কি কি পরিবর্তন ঘটছিল, কোনো নতুন সুযোগ বেড়েছে নাকি? আসলে মানে কুকিং কম্পিটিশনটা বলতে প্লেটিং কম্পিটিশনটা জেতার পরে আসলে আমি অনেক বড় অ্যাটেনশন পাই, যেটা সত্যি কথা আমাদের ইন্ডাস্ট্রির তরফ থেকে অনেক ভালো একটা অ্যাটেনশন পাই। তো অ্যাটেনশনের দিক থেকে আমি অনেক ধরনের অফারে পাচ্ছি, স্টিল পাচ্ছি, কিন্তু আসলে আমি আমি টু বি অনেস্ট, আমি হচ্ছে গিয়ে খুবই লয়াল একজন পার্সন। লয়ালটা কিরকম, আমি কাজের দিক থেকে লয়াল, ইভেন আমি যাদের সাথে কাজ করছি তারাও আমাকে খুব ভালো করে জানে অ্যাজ এ লয়াল পার্সন আই এম ভেরি গুড। সো আমি যখন এই কম্পিটিশনে যাই, আমার যে এমডি সাহেব আছেন উনি আমাকে অনেক সাপোর্ট করছেন। সত্যি কথা যে ছুটি ছাটা থেকে শুরু করে প্রায় 9-10 দিন বাংলাদেশের প্রেক্ষাপটে আমি হঠাৎ করে আইসা 9-10 দিন ছুটি নেওয়া বিনা কারণে, ঠিক আছে? তো ইটস কোয়াইট টাফ। ইভেন দো আমি যখন এই জায়গায় অ্যাপ্লাই করছি তখনও উনিও হেল্প, হ্যাঁ তুমি তো একটু ভালো করছো, মানে একটা মানুষ আছে না যে সাপোর্ট দেওয়া, যে না ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান ডু ইট, মানে এই জিনিসটা উনি করছে। তো আমি ওই প্রেক্ষাপটে এখন আমি এখানে আছি, আমাকে অনেকে অনেক জায়গা থেকে নক করতেছে, বাট আমি এখানেই এখন পর্যন্ত আছি। আমার মানে চেঞ্জের ভিতরে এটাই হয়েছে যে মানুষ আমাকে এখন চিনতেছে, আমি যে একজন স্কিল পার্সন, আমি যে মানে আমি একটা কম্পিটিশন উইন করছি না, হি গট কম্পিটিশন উইন আছে, ওর ওর স্কিল আছে, ওকে ওকে ডাকো এরকম একটা ব্যাপার হয়ে গেছে আসলে ব্যাপারটা। তো বাট আমি স্টিল দেখতেছি, বাট আমার ব্যাপারটা আমি এখন চাচ্ছি হচ্ছে শেফ, মানে আমি যেগুলা শিখছি আমি এই জিনিসগুলো আসলে ছড়াই দিতে চাই, সেটা যেভাবেই হোক। সেটা আমি 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 কোনোদিন ভিডিও বানাই নাই, বি অনেস্ট। আমি কোনোদিন ফোন ধরার, আমি যখন বিদেশে মানে গালফে কাজ করছি, যাদের সাথে কাজ করছি, ফোন ধরার টাইম নাই, আসতাম ঘুমাইতাম অনুমতি এরকম। থাকে না অনেকগুলো প্রতিষ্ঠানে, যেমন কি উই নট হ্যাঁ, অ্যালাউড ইন আওয়ার ফোন তো দেওয়াই যায় না, সেটা আপনি তো জানেনই ভিতরে, উই ঠিক আর আছে? নট অ্যালাউড ইন আওয়ার মেইন কিচেন অ্যাকচুয়ালি। আমাদের এখানে ইভেন মাঝে মধ্যে ছবি তোলাও মানা থাকে অনেক ফুডের। অনেক প্রোটোকল থাকে, এগুলো তো জানেন সে। তো ফোন ধরতে পারতাম না, ওই আইসটাম একটু কথা বলতাম, বাসায় বাসায় কথা বললে শুয়ে পড়তাম, অনেক টায়ার্ড থাকতাম। 8 ঘন্টা ডিউটির জায়গায় 16 ঘন্টা করতাম, শেখার জন্য, টাকার জন্য না, শেখার জন্য। শেখার জন্য ডিউটি করতাম, এক ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে যাইতাম, হেল্প করতাম। তো সময় হতো না। তো আমি রিসেন্টলি করতেছি কি, শর্ট 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 ভিডিও করতেছি। কিসের জন্য? আমার রেসপন্সিবিলিটির দিক থেকে, যে না আমার উচিত, আমার যেহেতু আমার একটা প্ল্যাটফর্ম আসছে, আমার এখন উচিত মানুষকে দেখানো, বুঝানো। আমি আস্তে আস্তে করার চেষ্টা করতেছি, এবং আমি চেষ্টা করতেছি আমার কিছু স্টুডেন্ট, মানে যারা শিখতে চায়, আমি তাদেরকে ফ্রিলি যাতে শিখাইতে পারি। আই উইল নট চার্জ দেম, বাট আমি শিখাইতে চাই।
আমি যেটা জানি সেটা করাইতেছি, এখন দেখি কি হয়। গুড পয়েন্ট অফ ভিউ। সো অ্যাকচুয়ালি তার কুকিং কম্পিটিশনটা উইন করার পরে তাহলে কি অনেক ডোর দরজা তোমার জন্য ইজি হয়েছে, হ্যাঁ, খুলেছে। অনেক So, যারা ভবিষ্যতে অনেকাংশে আসবে, ইজি হয়ে গেছে। হ্যাঁ তাদের জন্য হয়তো বা এই অপরচুনিটি থাকবে। শেফ হতে চাওয়া, স্বপ্ন দেখা বাংলাদেশি তরুণের জন্য তোমার কি পরামর্শ থাকবে? সবচেয়ে বড় কথা তো মন থেকে কাজ করতে হবে। মানে ওয়ার্কিং আওয়ার দেখলে চলবে না। মানে কিচেন জব ইজ ভেরি হার্ড। মানে ওয়ার্কিং আওয়ারটা না দেখে আমরা যদি মন থেকে কিছু শেখার জন্য মানে ইনস মানে মনোবলটা রাখি, তাহলে আমার মনে হয় সবচাইতে বেশি ভালো। শেফ জব খুবই মানে কি বলে এটাকে, খুবই রোমাঞ্চকর। আপনি প্রতিনিয়ত কিছু না কিছু শিখবেন। প্রত্যেকটা মিস্টেক থেকে আপনি কিছু শিখবেন। বাট মানে মিস্টেকটা নেওয়ার মতো আর হচ্ছে কি মিস্টেক থেকে লার্ন করার মতো একটা মন মানসিকতা থাকা লাগবে, একটা ব্রেন থাকা লাগবে, একটা মাইন্ডসেট থাকা লাগবে। তাহলেই একটা ভালো শেফ হওয়া সম্ভব। এটা আমার বিশ্বাস। তোমার সবচেয়ে প্রিয় রেসিপি কোনটা? আর শ্রোতাদের জন্য একটা রেসিপি তুমি শেয়ার করো। আমি মানে কাজের সুবাদে আমার কিছু ইতালিয়ান শেফদের সাথে কাজ করেছি আমি গালফে। ওয়ার্ল্ড কাপ চলাকালীন আমি কাতারে ছিলাম যখন, তখন আমার একটা ফেভারিট শেফ ছিল। ওনার নাম ছিল শেফ নিকো। উনি ইতালিয়ান। ও সার্দেনিয়া ওনার বাড়ি। বাট উনি একটা পাস্তা বানাতেন। তো ওই পাস্তাটা নাম উনার লেমন বেস পাস্তা ছিল। পাস্তাটা উনি পাস্তা লিমা বলতো, পাস্তা লিমা বলতাম। ঠিক আছে, তো ওই জিনিসটা আমি লিমা খুবই বা লাইক। লিমনে হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, পাস্তা লিমা। ও লেমনকে ওরা লিমা বলে মেবি। হ্যাঁ হ্যাঁ তা হ্যাঁ। উনি সবসময় ইংলিশে কনভারসেশন করতো। ওই ইতালিয়ান ভাষায় এরকম বলতো না। উনি কর্পোরেট শেফ ছিল, তো মাঝে, মাঝে উনি আসতেন। আইসা হচ্ছে গিয়ে ওই বানায়া এমনি আমাদের সাথে ট্রাই করতেন। তো উনি ফুসিলি পাস্তা দিয়ে এটা করতেন। এটা শ্রিম্প বেস একটা পাস্তা ছিল। তো ওই এটার রেসিপি বলতে গেলে আমি মানে মুখে, মুখে বলছি, গ্রামে যে না, উনি আরকি বানাতো দেখতাম। এটার কোনো রেসিপি ছিল না। উনি বানাতো আর খাইতো। তো উনি এগ ইয়ক ইউজ করতো, পাস্তা ওয়াটার, ফুসিলি পাস্তাটা ইউজ করতে হবে। ফুসিলি পাস্তা এটা হচ্ছে গিয়ে প্রথমে আমরা বয়েল করে নিতাম। বয়েল ওই পানিটা উনি ফেলতেন না। আমি বেসিক্যালি কিন্তু পেস্ট্রির শেফ, কিছু মনে করবেন না। তো আমি তো না না, ইতালিয়ান। শেয়ারিং আইডিয়া। হ্যাঁ, এই হ্যাঁ আইডিয়া। আমি দেখতাম উনি যে উনি প্রত্যেকবার কিচেনে আসলে আমি দেখতাম। তো উনি ফুসিলি পাস্তা বয়েল করতেন, ওই পানিটা ফেলতেন না। ওই পানিটা দিয়েই হচ্ছে গিয়া এগ ইয়ক, এগ ইয়ক, পার্মেজান চিজ আর ওই পানিটা দিয়ে বিট করে একটা ক্রিমি সস করতেন। ক্রিমি সস করতেন। সস করে আমরা তো পাস্তা তো মানে উনি বাটার দিয়া, তারপর হচ্ছে গিয়া বিভিন্ন ধরনের হার্বস দিয়ে উনি টচ করতেন। শ্রিম্পও একসাথে টচ করতো। লাস্টে এই যে গ্রেভি আছে, গ্রেভিটার ভিতরে উনি এটা মানে ঢালার পরে এটা মিক্স করতেন। মিক্স করে আবার পার্মেজান চিজ দিত, অনেকগুলা পার্মেজান চিজ দিত। আমার এই জিনিসটা খুব ফেভারিট ছিল, পার্মেজান চিজটা গ্রেট করা। আমি গ্রেট করে দিই, আমার খুব ফেভারিট ছিল। আর ব্যাপারটা এত ক্রিমি হইতো, আমার খুবই ভালো লাগতো এটা। মানে আমি ওনার কাছ থেকে খাইতাম, বা আমি বেশিরভাগ জায়গায় আমি ক্রিমি, আমাদের বাংলাদেশে ইভেন গালফেও কিন্তু ক্রিমি আর কি, পাস্তাটা যখন করে ক্রিম ইউজ করে। কিন্তু উনি কখনো ক্রিম পছন্দ করতেন না। ক্রিম পছন্দ করে উনি সবসময় এরকম একটা সস বানাতেন, ওইটাকে হার্বস দিয়ে সার্ভ করতেন। এই রেসিপিটা আমার কাছে স্টিল রিমেম্বার, আমার ভাল লাগে, সবচেয়ে ফেভারিট রেসিপি। চমৎকার। বাংলাদেশি কোনো খাবার বা কোনো ফ্লেভার তোমার কুকিং এ কি কোনো হেল্প করেছে? হ্যাঁ, এটা তো সব সময় করে। আমি আমি সবচাইতে সবসময় বলতে পছন্দ করি একটা জিনিস, ধান নদী খাল মগবাড়ি বরিশাল। তো বরিশালের যেহেতু আমার জন্ম, তো বরিশালের আমার মানে ব্যাপারটা কি, সবসময় ইলিশ মাছটা কিন্তু সবসময় আর কি অ্যাভেলেবেল। ইলিশ মাছটা হুম। খুবই অ্যাভেলেবেল, নদীর স্পেশালি। আমি কীর্তনখোলার পাড়ের মানুষ। তো তো এই জিনিসটা আমার ইলিশ মাছের মানে ব্যাপারটা আমি আমি খুব ফ্যাসিনেটেড সবসময়। তো ইলিশ মাছটা আমার কাছে অনেক ফেভারিট বলতে পারেন। তোমার জীবনে এমন একটা মুহূর্ত শেয়ার করো যেটা তোমাকে হাল না ছেড়ে এগিয়ে যেতে মোটিভেট করেছিল। হ্যাঁ, এটা আমি বলতে পারি। আমার এরকম একটা সিচুয়েশন বলতে হচ্ছে গিয়া মানে এটা আমার প্রথম থেকেই বলতে পারেন যে যখন আমি মানে এই প্রফেশনটা শুরু করতে গেছি আমার ইনস্টিটিউট থেকে। মানে তখন থেকেই আমার মানে নিজের ভিতরে একটা স্পিরিট ছিল যে না, আমি কিছু একটা করব। কিছু একটা করব। তো আর হচ্ছে সবচেয়ে বড় কথা, এই যে পিছনের ব্যাক বাইট গুলো হইতো যে তুমি কিছু পারবা না, তুমি কিছু করতে পারবা না, এই প্রফেশন দিয়ে কিছু হবে না। তো এই জিনিসগুলো আমার একটা ব্যাকফায়ার হিসেবে কাজ করছে। সবসময় ব্যাকফায়ার হিসেবে কাজ করছে যে না,
আই উইল ডু, আমি কিছু একটা করবো, এই প্রফেশন দিয়েই করব। সেটা যাই হোক, আমি বিজনেস করি বা আমি এই প্রফেশনে জব করি বা কিছু একটা করি, আমি এই প্রফেশন দিয়েই করবো। হ্যাঁ, মানুষ ডক্টর হয়, মানুষ ইঞ্জিনিয়ার হয়, এটা স্বপ্ন থাকে। আমার স্বপ্ন ছিল আমি একটা শেফ হব। আমি এই জায়গায় পৌঁছাইতে পারছি ওই ব্যাকফায়ার গুলার কারণে, যেগুলো আমাকে সবসময় কষ্ট দিছে। হয়তোবা পক্ষান্তরে সামনাসামনি কষ্ট দিছে, পিছনে কষ্ট দিছে, বাট এটা ব্যাকফায়ার হিসেবে কাজ করছে এবং আমাকে আজকের এই জায়গায় নিয়ে আসছে। চমৎকার স্টোরি শেয়ার করার জন্য ধন্যবাদ তোমাকে। এই ছিল আজকে আমাদের একজন তরুণের জীবনযাত্রার গল্প, শেফ হয়ে ওঠার যাত্রার গল্প, যেটা আমরা আপনাদের সাথে সম্পূর্ণ ক্লিন একটা ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করেছি। সো আশা করি আপনাদের আরো পরবর্তী এপিসোডের প্রতি কোনো কোয়েশ্চেন থাকলে আমাদের কমেন্টে জানাবেন, এবং আমরা নতুন কোনো গ্যাসকে নিয়ে অথবা আমাদের রাব্বিকে নিয়ে আবার ফিরে আসার চেষ্টা করব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।